যে প্রশ্নটা ওরা কিছুক্ষণ আগে করে গেল, আমি সেই প্রশ্নটাই আপনাকে আবার করতে চাই। অনন্যার সঙ্গে আপনার আগে কখনো আলাপ হয়েছিল? কি বলবো আমি এখন? আমি আমি তো জানি সত্যিটা শুনলেই উনি রেগে যাবেন, কিন্তু মিথ্যে দিয়ে আমি আমার নতুন জীবন শুরু করতে চাই না। হ্যাঁ, তার মানে কোথায় আলাপ হয়েছিল আপনাদের? উনি একদিন এসেছিলেন আমাদের বাড়িতে। আপনার সঙ্গে তো আমার কথা হয়নি কখনো। না না, আজ সকালে যে দেখা হলো তখনও তো বলেননি। তখন তো এই বিষয়ে কোনো কথা হয়নি। আপনি আমায় ধন্যবাদ বললেন আর আমি আপনাকে বললাম যাকে মার রিপ্লেসমেন্ট হিসেবে নিয়ে যেতে চাইছেন তাকে ধন্যবাদ দিচ্ছেন কেন? তারপরেই তো চলে এলাম। আপনি ওকে অ্যালাউ করলেন কেন? প্রথম কথা, আমি ওকে চিনতাম না, আর দ্বিতীয়ত একজন মানুষ আমার বাড়িতে এসেছে আমার সঙ্গে দেখা করতে। আমি দেখা করব না কেন? দাঁড়ান দাঁড়ান, না না, মানে এটাই কি আপনার স্ট্যান্ড পয়েন্ট? আমি তা বলিনি। উনি আমাদের বাড়িতে এসেছিলেন। আপনার বাড়ির যেমন কিছু নিয়ম আছে, আমার বাড়িরও তেমন কিছু নিয়ম আছে। আপনি যেমন আপনার বাড়ির নিয়ম মেনে চলেন, ঠিক একইভাবে আমিও আমার বাড়ির নিয়ম মেনে চলি। ঠিক কি বলতে চাইছেন আপনি? তেমন কিছু না। একজন মানুষ আমার বাড়িতে এসেছে আমার সঙ্গে দেখা করতে, তার সঙ্গে দেখা না করি, কথা না বলি, সেটা কি করে হয়? দেখুন, আমাদের বাড়িতে কিন্তু এসব চলবে না। সেটা আমি জানি। আমি আপনাদের বাড়িতে গিয়ে এমন কিচ্ছু করব না যেটা আপনাদের বাড়িতে চলে না। দ্যাটস গুড। এইটুকু যেন মনে থাকে। থাকবে। সেই শর্তেই তো আমাকে নিয়ে যাচ্ছেন। দ্যাটস ট্রু। দেখুন, অনন্যা যে দুম করে আপনার বাড়িতে এভাবে চলে আসবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি ও আপনাদের বাড়িতে আগে এসেছিল বলেই দুম করে আসতে পারলো, আর এসেই আপনার নাম ধরে ডাকলো। এনিওয়ে, আপনাকে তো আর আপনি বলার কোনো প্রয়োজন নেই। তুমি গেস করলে কি করে যে জুজু ওখানে থাকতে পারে? আর অনন্যাই বা কি করে জানলো কথাটা? মানে আমরা তো কেউ অনন্যাকে কোনো ফোন করিনি। আমি করেছিলাম। কেন? আপনি তো আমাকে একটা শর্তে বিয়ে করেছেন। আমি শুনেছি আমি যদি জুজুর মা হয়ে না উঠতে পারি তাহলে হয়তো আমার ও বাড়িতে থাকা ঘুচে যাবে। একেই এই বয়সে বিয়ে হচ্ছে, এরপর যদি ও বাড়িতে গিয়ে মানিয়ে গুছিয়ে না থাকতে পারি, যদি এই বাড়িতেই ফিরে আসতে হয়, তাহলে আমার মা আর বড় মার লোকের কাছে মুখ দেখানোর উপায় থাকবে না। আর আমি বা অন্য কোথায় যাব বলুন? তাই ভেবে দেখলাম যে দায়িত্ব আপনি আমায় দিয়েছেন সেটা মন প্রাণ দিয়ে আমায় পালন করতে হবে। তাই যখন শুনলাম জুজু হারিয়ে গেছে, আমার মনে হলো আমারও উচিত জুজুকে খুঁজে বের করা। জুজুকে খুঁজতে হবে এ কথা ভাবতেই প্রথমেই মনে হলো ওইটুকুনি একটা মেয়ে বাবার উপর অভিমান করে বাবার বাড়ি ছেড়ে কোথায় বা যেতে পারে, নিশ্চয়ই মায়ের কাছে গেছে। আমি তাই ওর মাকে ফোন করেছিলাম জানতে জুজু ওর কাছে আছে কিনা। যা করেছি জুজুর মা হয়ে ওঠার জন্য করেছি, নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য করেছি, কোনো অনধিকার চর্চার জন্য আমি করিনি। তাও যদি ভুল করে থাকি আমায় মাফ করবেন। বুঝলাম, এই কাজটা তুমি ঠিকই করেছো। মানে এখানে আমি তোমার কোনো ভুল দেখতে পাচ্ছি না, কিন্তু একটা কথা মনে রেখো, নর্মাল কোর্সে তুমি অনন্যার সঙ্গে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করো না।
অনন্যাও যদি তোমার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করে, আম প্রিটি শিওর ও তোমার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবেই। ও তোমার সঙ্গে যোগাযোগ রেখে জুজুর বিষয়ে খবরাখবর নেবে, আমাদের সংসারের বিষয়ে খবর নেবে। আমি চাই না তুমি সেগুলো অনন্যার সঙ্গে শেয়ার করো। আমি চাই না তুমি অনন্যাকে এন্টারটেইন করো। আমি চাই না তুমি অনন্যাকে নিজের লাইফে অ্যালাউ করো। ওকে? আপনি যা চান না আমি তা কখনোই করব না। আমাদের কিন্তু বিয়েটা হয়ে গেছে। বোঝা গেল না? এই যে এখনো আপনি আগে করে যাচ্ছ, তার তো কোনো দরকার নেই আর। আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। শোনো, অনন্যা আমাকে কখনো সুখী করতে পারেনি। অনন্যার এমন একটা স্ট্রং পার্সোনালিটি ছিল, যে পার্সোনালিটি দিয়ে ও সবসময় আমাকে ওভাররুল করতে চাইতো। তো আমি সবকিছু মেনে নিতে পারি, কিন্তু ওই ওভাররুল করাটা মানতে পারি না। তোমাকে দেখে আমার মনে হয়েছিল অ্যাপারেন্টলি তুমি শান্তশিষ্ট, কমান্ড করার মেয়ে নও, মানে ওভাররুল করার মেয়ে নও। আর দেখো, এইরকমই একজন মেয়েকে আমি আমার পাশে চাইছিলাম, যার উপর আমার প্রভাব খাটবে। কথাটা তুমি যেভাবেই নাও না কেন, কিন্তু এটাই সত্যি আমার কাছে। তুমি যদি আমার কথা মেনে চলো, শুনে চলো, তাহলে আমি তোমাকে পুরো পৃথিবী দিতে পারি। আর যদি না শোনো, তাহলে পুরো পৃথিবীটা কেড়ে নিতে পারেন। রাইট, একদম ঠিক ভেবেছো তুমি। আশা করব তুমি পৃথিবীটা পেতে চাইবে। আর আরেকটা কথা, মানে জুজু তোমার সঙ্গে মিসবিহেভ করতে পারে, সেটা একটু হ্যান্ডেল করে নিও। আপনি ভাববেন না, জুজুর কাছে কোনো পরীক্ষায় আমি ফেল করব না, এটুকু কথা দিতে পারি। শুধু জুজু? বড়রা অনেক কঠিন পরীক্ষা নেয়, ওটার গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু ছোটদের পরীক্ষায় আমায় কেউ হারাতে পারবে না, এটার গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি। দ্যাটস নাইস। জুজুর পরীক্ষায় পাশ করলে আমার চলে যাবে, মানে আমার দিক থেকে ওটাই তোমার সব থেকে বড় পরীক্ষা। বাকিটা তো বললামই, মানে সবার কথাবার্তা একটু শুনে চলো, সবার সঙ্গে একটু মানিয়ে গুছিয়ে চলো, তাহলেই আর কোনো সমস্যা থাকবে না। দেখো, আমি তো আগে কিছুই দেখিনি, মানে তোমার লেখাপড়া দেখিনি, তোমার রূপ দেখিনি, আর কি কি কোয়ালিটিস তোমার মধ্যে রয়েছে কিছুই দেখিনি। যদি দেখতাম তাহলে তো ও বাড়িতে আমার যাওয়াই হতো না। প্রথমবার সবকিছুই দেখেছিলাম জানো, মানে আর সবটাই এত বেশি বেশি ছিল যে আমার মনে হতো আমার চেয়ে প্রাউড হাজব্যান্ড আর কেউ হয় না। কিন্তু কদিন বাদে বুঝলাম অনন্যার বাইরের জীবনটা যতটা স্ট্রং, সংসারের ভেতরের জীবনটা ততটাই উইক। কিছুই জানতো না সংসারের। আরে একটা একটা মেয়ে, তার যতটাই কোয়ালিটি থাক না কেন, তাকে তো সংসারটা সামলাতে জানতে হবে। অ্যাকচুয়ালি একটা মেয়েকে অলরাউন্ডার হতে হয়। ঘরের বাইরের জীবনটা যতটা দক্ষতা নিয়ে সামলাবে, ঘরের ভেতরের জীবনটাও ততটাই দক্ষতা নিয়ে সামলাতে হবে। কিছু বলতে চাও? আমি তো অলরাউন্ডার নই, আর আপনি তো আমাকে দেখে শুনেই নিয়ে যাচ্ছেন। অনন্যার বেলায় অসুবিধা হয়েছিল, ও বাইরেরটা সামলেছিল, ঘরটা নয়। আর আমার বেলায় অসুবিধা হবে, আমি ঘরটা সামলাবো, বাইরেটা নয়। আপনার তো তেমন কোনো সুরাহা হলো না। আমি তোমার কাছ থেকে সবকিছু এক্সপেক্ট করছি না, যেটুকু এক্সপেক্ট করছি সেটুকু দিলেই হবে। তুমি ঘরটা দেখে দেখো, তাহলেই হবে। এই যে ভাইয়া, এসো এসো এসো। তোমার বিছানা একদম রেডি, চলো। হ্যাঁ, আসছে। এসো।
কি পারবো ওদের মন জয় করে চলতে, নাকি শেষ পর্যন্ত ঘর আর বাইরের এই দ্বন্দ্বে আমাকেও ফিরে আসতে হবে আমার বাপের বাড়িতে? না না, আমি আমার মা বড় মাকে এই অপমান, এই কষ্টটা কোনো দিনও দেব না। দাঁতে দাঁত চেপে ওখানেই পড়ে থাকবো, লড়াই করব, প্রয়োজনে 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 আমি অলরাউন্ডার হব, কিন্তু ঘর আমি ছাড়বো না। ঠিক আছে, ঠিক আছে বাবা, আমাদের মেয়েটাকে একটু দেখো, হ্যাঁ একটু যত্নার্থী করো। দেখো তোমাদের বাড়ির সবাইকে, সংসারকে কত ভালোবাসে, জীবন দিয়ে দেবে, ওইটুকু একটু মনে রেখো আর কি। পারো কাঁদছিস কেন রে? কাঁদছিস কেন? তুই কাঁদলি যে আমাদের কষ্ট হয় তুই বুঝিস না? বুকে পাথর চাপা দিয়ে আসছি রে, শুধু এই ভেবে যে আমাদের সন্তান সুখী হবে, সুখে সংসার করবে। তোর সুখের কথা ভেবে নিজেদের দুঃখ আমরা ভুলতে চাইছি। বাবা অভিমন্যু, মাঝে মাঝে কিন্তু মেয়েটাকে নিয়ে এসো, ওকে না দেখে আমরা বেশি দিন থাকতে পারবো না। আপনি আপনি কাঁদবেন না প্লিজ, মানে যখন দেখতে ইচ্ছে করবে চলে আসবেন আমাদের বাড়িতে। আমাদের বয়স হয়েছে, আমরা কি মন চাইলেই যেতে পারি? পারি না। তুমি নিয়ে এসে আমাদের একটু দেখিয়ে নিয়ে যেও। আমরা থাকতে বলবো না বাবা, থাকতে বলবো না, শুধু একটু চোখের দেখা দেখবো। আচ্ছা বলছিলাম, বাবা না বলে দিয়েছেন বেলা 12টার আগেই বাড়িতে একটু ঢুকে যেতে হবে। এখানেই তো অনেকটা দেরি হয়ে গেল। আসলে বাবা আবার টাইমের ব্যাপারে ভীষণ পাংচুয়াল, সময় মতো না গেলে কিন্তু উনি খুব রাগ করবেন। দেখুন না, আমরা তো আসার পর থেকেই বলছি যে আমাদের আধ ঘন্টার মধ্যে বেরোতে হবে। ঘন্টাখানেক হয়ে গেল, আপনাদের যা করার আছে একটু তাড়াতাড়ি করুন না, আমাদের তো এবারে যেতে হবে নাকি? আর একটু সময় দিন ভাই, বুঝতেই পারছেন ব্যাপারটা খুব ইমোশনাল। দিদি এই পুরো বাড়িটাকে ধরে রেখেছে, সেই দিদি আর চলে যাচ্ছে। দুটো অশক্ত বৃদ্ধা আমার দিদিকে অন্ধের যষ্টি বানিয়েছিল। হ্যাঁ সে তো ঠিকই, কিন্তু আপনারা তো জানেন আমাদের বাড়িতে কিছু নিয়ম কানুন রয়েছে, আর বাবার তৈরি করার নিয়ম আমরা কেউই কিন্তু অমান্য করার কথা ভাবতে পারি না। হ্যাঁ আমি তাড়া দিচ্ছি। বড় মা, এবার মা তাহলে হ্যাঁ আমি ডাকছি। ছোট রে, ছোট আয়, আশীর্বাদটা সেরে নিবি। চল। আরে ছোট, শুধু কি কেঁদেই যাবি? কেঁদেই যাবি? মেয়েটাকে প্রাণ ভরে আশীর্বাদ করবি না? নে চল, মেয়েকে আশীর্বাদ করে কনকাঞ্জলির ব্যাপারটা সেরে নে। চল আয়।
আমার মেয়েটাকে একটু দেখো বাবা। ও তো কখনো নিজের কথা নিজে মুখ ফুটে বলতে পারে না। ওকে তুমি একটু দেখো। মা মা এবার বাকি অনুষ্ঠানগুলো সেরে ফেলো। দেখো ওনারা তাড়া দিচ্ছেন, এরপরে দেরি হয়ে যাবে তো। 12টা বেজে গেলে বারবেলা পড়ে যাবে। দেখো দিদি শ্বশুর বাড়িতে প্রথম দিন, সময় মতো পৌঁছতে হবে তো। ওনারা এসব মানেন, তুমি এটুকুনি বুঝবে না? আমার তো সব কাজ হয়ে গেল, এবার তোদের কাজ যা বাকি আছে তোরা সেরে ফেল। মা, দিদি তো তোমাকে চাল দিয়ে সব ঋণ শোধ করে যাবে। তুমি এই অনুষ্ঠানটা করে দিয়ে ঘরে চলে যাও। তুমি তো আর দিদিকে দেখতে পাবে না। এই দিদি, ও আর কান্নাকাটি করিস না। ওঠ, মাকে চাল দিয়ে সব ঋণ শোধ করে যা। দিদি এত কাঁদিস না, তোর সাজটাই নষ্ট হয়ে যাবে। শ্বশুর বাড়িতে যাবি, কি খারাপ দেখতে লাগবে বলতো। ছোট, এবার ওঠ। পারো মা? এই যে চাল আছে না, এমনি করে চালটা নেবে, পেছনে দিয়ে তোমার মায়ের আঁচলে ফেলবে, কেমন? 3 বার ফেলবে। 3 বারের বার যখন চালটা দিবি না, তখন মাকে বলবি, মা তোমার সব ঋণ শোধ করে দিলাম। কি করে বলবো বড় মা, কি করে বলবো বলো তো? কোনোদিন কি আমি তোমাদের এই ঋণ শোধ করতে পারবো কোনোভাবে? তবু এটা তো লোকাচার মা, নিয়ম তো করতেই হবে। যেটা এতদিন চলে এসেছে, আমরাও মেনে এসেছি, এটা তো নিয়মের বাইরে তুমি যেতে পারবে না, করতেই হবে। দিদি দিদি এখানে চাল আছে, নে এখান থেকে নে। এখান থেকে চাল নে। আমি তোমার সব ঋণ শোধ করে গেলাম মা। চলে যা ছোট, ঘরের ভেতরে চলে যা, আর পেছন ফিরে তাকাবি না কিন্তু। চলে যা ছোট, যা। বলছিলাম যে এবারে কি আমরা বেরোতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। রাই, রাজু, তোমরা এবার বরকনেকে নিয়ে এসো। বলদিদি, বলদিদি, তুমি আবার কবে আসবে গো দিদি? তুমি ছাড়া যে এই বাড়ি অন্ধকার হয়ে যায় গো দিদি। এই দেখো না, তুমি এখন যে চলে যাচ্ছ, আমি ভাবছি আমি এই বাড়িতে টিকবো কি করে গো। মাকে দেখো,
মাকে দেখো ছায়াদি। ওদের তো আর কেউ রইলো না। দেখো অনেক ভরসায় কিন্তু মা আর বড় মাকে তোমার কাছে ছেড়ে গেলাম ছায়াদি। ওদের পাশে পাশে থেকো, আর কখনো যদি কোনো দরকার হয় আমাকে একটা ফোন করে দিও। কোনো খবর থাকলে আমায় ফোন করতে কিন্তু ভুলো না ছায়াদি। মনে থাকবে তো ছায়াদি? আরে নাও নাও, আর কান্নাকাটি করো না। আরে বাবা, এতই যদি কান্নাকাটি করার ছিল তাহলে এই বিয়েটাতে মত দিয়েছিলে কেন বলো?